Welcome to Akhara Study. Today we shall learn West Bengal Board Class 9 English book Bliss, New Syllabus, Chapter 11, A Shipwrecked Sailor. ড্যানিয়েল ডিফো লেখা বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুশোর নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? আজকে আমরা এই উপন্যাসেরই একটা অত্যন্ত রোমাঞ্চকর অংশ নিয়ে আলোচনা করব। এটা শুধু একটা সাধারণ গল্প নয়, এটা হলো চরম প্রতিকূলতার মাঝে মানুষের টিকে থাকার অদম্য লড়াইয়ের একটা দুর্দান্ত বিশ্লেষণ। চলুন একেবারে শূন্য থেকে শুরু করা এক অবিশ্বাস্য সার্ভাইভাল জার্নিতে আজ আমরা ডুব দিই। ১৬৫৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্রুশোর নিজের কথাতেই আমি হতভাগ্য রবিনসন ক্রুশো এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে জাহাজডুবির পর। দৃশ্যটা একবার চোখ বন্ধ করে ভাবুন তো, চারদিকে উন্মত্ত উত্তাল সমুদ্র, আকাশ ভেঙে পড়া প্রবল বৃষ্টি, আর তার মাঝে টুকরো টুকরো হয়ে যাওয়া একটা জাহাজের বাকি সব সঙ্গীরা চিরতরে হারিয়ে গেছে অতল অন্ধকার জলে, আর মৃত্যুর একেবারে মুখ থেকে ফিরে এসে সম্পূর্ণ একা, শ্রান্ত, ক্লান্ত এবং বিধ্বস্ত ক্রুশো এসে পড়লেন এই অচেনা জনমানবহীন বালুকাময় তীরে। তার চোখে মুখে তখন শুধুই চরম আতঙ্ক আর এক গভীর অনিশ্চয়তা। এই অজানা আর সম্পূর্ণ নির্জন ভূখণ্ডের তিনি নাম দিলেন দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার বা হতাশার দ্বীপ। নামটা কিন্তু একেবারে পারফেক্ট ছিল। কারণটা কি জানেন? তার কাছে না ছিল কোনো খাবার, না ছিল রাত কাটানোর মতো নিরাপদ জায়গা, আর না ছিল পরার মতো কোনো শুকনো পোশাক। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার সাথে অজানা বন্যজন্তুর ভয়াল গর্জন। বন্যপ্রাণীর পেটে যাওয়ার প্রবল আতঙ্কে প্রথম রাতটা তাকে কাটাতে হলো একটা বড় গাছের ডালে বসে। সারা রাত ধরে তুমুল বৃষ্টি আর হাড় কাঁপানো দমকা হাওয়া। চরম হতাশার মাঝে সম্পূর্ণ একা একটা মানুষের কি নিদারুণ অসহায় অবস্থা, তাই না? পরের দিন সকালে ঝড়ের দাপট কিছুটা কমল। বেঁচে থাকার অদম্য তাগিদে ক্রুশো জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে পৌঁছলেন সেই ভাঙা জাহাজে। অত্যন্ত সাবধানে তিনি সেখান থেকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে আনলেন। কি পেলেন সেখানে? বেশ কিছু কাঠ, মজবুত কেবল দড়ি, একটা ধারালো ছুরি, কিছু পেরেক, আত্মরক্ষার জন্য একটা বন্দুক, ক্যানভাস, একটা হ্যামক, এমনকি লেখালেখির জন্য কালি ও কাগজ। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হল তিনি কিছু মুদ্রাও পেয়েছিলেন। কিন্তু একবার ভেবে দেখুন, এই জনমানবহীন দ্বীপে সভ্য সমাজ থেকে শত শত মাইল দূরে ওই চকচকে টাকার আক্ষরিক অর্থেই কোনো মূল্য ছিল না। ঠিক আছে, এবার মূল কথায় আসা যাক। প্রাথমিক সরঞ্জাম তো মিলল, কিন্তু সবার আগে তো একটা নিরাপদ আশ্রয় দরকার। ক্রুশো একটা পাহাড়ের গায়ের সমতল জায়গা খুঁজে পেলেন, যার ঠিক পেছনেই গুহার মতো একটা গভীর গর্ত ছিল। তিনি দারুণ সুপরিকল্পিত একটা প্ল্যান করলেন। মাটি খুঁড়ে অর্ধবৃত্তাকারের শক্ত কাঠের খুঁটি পুঁতলেন এবং জাহাজের মোটা দড়িগুলো দিয়ে সেগুলোকে জালের মতো মজবুত করলেন। সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয় ছিল তার প্রবেশদ্বারটা। সাধারণ কোনো দরজা না বানিয়ে ঢোকার জন্য তিনি একটা ছোট মই ব্যবহার করতেন। ভেতরে ঢুকে মইটা টেনে নিতেন, ব্যাস, বাইরের ভয়ঙ্কর দুনিয়া থেকে তিনি একেবারে 100% সুরক্ষিত। চলুন সময়ের সাথে আমরাও একটু সামনের দিকে এগোই। ৩০ সেপ্টেম্বর দ্বীপে আসার পর দীর্ঘ ১ মাস টানা বৃষ্টি আর ঝড়ের পর অবশেষে ৭ই নভেম্বর তিনি পরিষ্কার ঝলমলে আবহাওয়া দেখতে পেলেন। কিন্তু আসল ম্যাজিকটা ঘটল আরও অনেক পরে। জাহাজের ভগ্নস্তূপ থেকে পাওয়া মুরগির খাবারের একটা ছোট ব্যাগ তিনি বাইরে ছেড়ে ফেলেছিলেন, যার বেশিরভাগই ইঁদুরে খেয়ে ফেলেছিল। কিন্তু দীর্ঘ ১ মাস পর তিনি অবাক বিস্ময়ে দেখলেন রুক্ষ মাটি ফুঁড়ে বেরোচ্ছে সবুজ জবের চারা। একেবারে জাদুকরী ব্যাপার। ১৬৬০ সালের জুনের মধ্যে এই সবুজ জব তার খাদ্যের এক বিশাল এবং স্থায়ী নিশ্চয়তা তৈরি করে দিল। কিন্তু প্রকৃতি তো এত সহজে হার মানতে দেয় না। ১৬৬০ সালের এই জুনেই এক চরম বিপদ নেমে এলো তার জীবনে। ক্রুশো এক ভয়ানক জ্বরে আক্রান্ত হলেন। অন্ধকার গুহার শীতলতায়, জাহাজের সেই লাল রঙের হ্যামকটায় তিনি দিনের পর দিন নিস্তেজ হয়ে পড়ে রইলেন। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, শরীর একেবারে দুর্বল, কিন্তু এক ফোঁটা জল মুখে তুলে দেওয়ার মতো কেউ নেই এই বিশাল পৃথিবীতে। এটা ছিল তার মানসিক এবং শারীরিক শক্তির চূড়ান্ত এক পরীক্ষা। মৃত্যুর সাথে আক্ষরিক অর্থে পাঞ্জা লড়ে অবশেষে ৩০ জুনের দিকে তিনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। সুস্থ হয়ে ওঠার পর ১৫ই জুলাই ক্রুশো একটা সাহসী সিদ্ধান্ত নিলেন। ভাবলেন দ্বীপটিকে এবার একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। তিনি তার পরিচিত সমুদ্র তীর থেকে প্রায় ২ মাইল ভেতরের দিকে এগিয়ে গেলেন
আর সেখানে পৌঁছতেই যেন এক অন্য পৃথিবী তার চোখের সামনে ভেসে উঠল। উজ্জ্বল পান্না সবুজ প্রান্তর, আর তার বুক চিরে বয়ে চলেছে স্ফটিকের মতো স্বচ্ছ এক জলের ধারা। চারদিক অবিশ্বাস্য রকম শান্ত এবং মনোরম। সেই রুক্ষ আর ভয়ঙ্কর সমুদ্র তীরের তুলনায় এই জায়গাটি ছিল একেবারে স্বপ্নের মতো সুন্দর। এই বুনো উপত্যকাটি ছিল প্রকৃতির এক বিশাল ফলের ঝুড়ি। এখানে তিনি আবিষ্কার করলেন প্রচুর পরিমাণে মিষ্টি তরমুজ, রসে ভরা আঙুরের থোকা, কোকো গাছ আর থরে থরে সাজানো কমলালেবু এবং লেবু গাছ। এই রঙিন ফলের সমারোহ দেখে তিনি তো একেবারে অভিভূত। তিনি ঠিক করলেন এই অমূল্য সম্পদগুলোকে তার সুরক্ষিত আশ্রয় নিয়ে যাবেন। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। এত বিপুল পরিমাণ ফলের ভারী বোঝা কাঁধে বয়ে সমুদ্র তীরের দুর্গে ফিরে আসতে তার পাক্কা ৩ দিন সময় লেগেছিল। এই প্রচণ্ড কঠোর পরিশ্রম প্রমাণ করে বাঁচার প্রতি তার অদম্য জেদ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, একদিকে রয়েছে এই মনোরম ফলের উপত্যকা যেখানে খাবারের কোনো অভাব নেই, পরিবেশও অনেক শান্ত, আর অন্যদিকে সেই রুক্ষ বিপদসংকুল সমুদ্র তীরের দুর্গ। ক্রুশো তো চাইলেই ফলের উপত্যকায় তার আস্তানা চিরতরে সরিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। কেন বলুন তো? কারণ তার বুকে সারাক্ষণ একটা প্রদীপের মতো আশা জ্বলছিল। যদি কোনোদিন সমুদ্রপথে কোনো উদ্ধারকারী জাহাজ যায়, তাহলে তীর থেকে তা দেখতে পাওয়া অনেক সহজ হবে। 10 মাস পেরিয়ে যাওয়ার পরেও উদ্ধারের এই ক্ষীণ আশাটা তিনি কিছুতেই ছাড়তে পারেননি। দ্বীপের রাতগুলো ছিল ভীষণ অন্ধকার, ভয়াবহ আর দীর্ঘ। অন্ধকারে কোনো কাজ করা একেবারেই অসম্ভব হয়ে উঠছিল। তাই তিনি তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি বেশ সতর্কতার সাথে কিছু পশুর চর্বি বা ট্যালো সংগ্রহ করলেন। তারপর কড়া রোদে শুকিয়ে তৈরি করা একটা ছোট মাটির পাত্রে সেই চর্বি রাখলেন এবং তাতে একটা কাপড়ের টুকরো দিয়ে সলতে বানিয়ে দিলেন। এভাবেই তৈরি হয়ে গেল দ্বীপের প্রথম প্রদীপ। এই প্রদীপের উষ্ণ আলো শুধু তার গুহার অন্ধকারই দূর করেনি, তার মনের ভেতরের একাকিত্বের গভীর অন্ধকারও কিছুটা লাঘব করেছিল। ঘোর অন্ধকারের মাঝেই যে মানুষের উদ্ভাবনী শক্তি সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে, এটা তারই প্রমাণ। দিনের পর দিন এই দ্বীপে বেঁচে থাকার কঠিন লড়াইয়ের পাশাপাশি ক্রুশো আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতেন। জাহাজের ভগ্নস্তূপ থেকে পাওয়া কালি আর কাগজ দিয়ে তিনি প্রতিদিনের ঘটনাবলীর একটা ডায়েরি খুব যত্নের সাথে লিখতেন। এই দ্বীপের চরম একাকিত্বে তার এই ডায়েরিটাই ছিল তার একমাত্র বিশ্বস্ত সঙ্গী। কিন্তু এক সময় সে অমূল্য কালিও সম্পূর্ণ শেষ হয়ে গেল। ডায়েরির পাতাগুলো শূন্য রয়ে গেল। কালি ফুরিয়ে যাওয়ার এই বিষণ্ণ ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি সভ্যতার সম্পদ প্রকৃতির বিশাল কোলে কতটা সীমিত আর ক্ষণস্থায়ী। আচ্ছা, এতক্ষণ তো আমরা গল্পের একেবারে গভীরে ছিলাম। এবার চলুন আমাদের শব্দভাণ্ডার বা ওয়ার্ড নেস্ট একটু ঝালিয়ে নিই। প্রথম শব্দটি হল ডিজমল। গল্পের একেবারে শুরুতেই ক্রুশো এই দ্বীপটিকে ডিজমল আইল্যান্ড বলেছিলেন। ডিজমল কথার অর্থ হল হতাশাজনক বা বিষণ্ণ। ইংরেজিতে এর সমর্থক শব্দ হল ডেসোলেট, যার অর্থ নির্জন বা সম্পূর্ণ পরিত্যক্ত। এমন একটা জায়গা যেখানে কোনো আশা বা জীবনের স্পন্দন নেই, তাকেই আমরা ডিজমল বা ডেসোলেট বলতে পারি। আমাদের পরবর্তী শব্দটি হল ডিভাওয়ার্ড। মনে আছে তো জাহাজের সেই মুরগির খাবারের ব্যাগ থেকে ইঁদুরেরা কিভাবে শস্যদানাগুলো খেয়ে ফেলেছিল? ডিভাওয়ার্ড কথাটির অর্থ হল গোগ্রাসে গেলা বা খুব ক্ষুধার্ত অবস্থায় দ্রুত সব খেয়ে ফেলা। ইংরেজিতে এটিকে খুব স্পষ্টভাবে বলা হয় এইট অল অফ সামথিং কুইকলি। বন্য পরিবেশে প্রাণীদের খাদ্যাভ্যাসের তীব্রতা এবং বেঁচে থাকার মরিয়া প্রচেষ্টাকে চমৎকারভাবে বোঝাতে এটি ব্যবহার করা হয়। এরপর রয়েছে হ্যামক। ক্রুশো তার সেই ভয়াবহ জ্বর এবং অসুস্থতার সময় এই হ্যামকটিতেই শুয়ে যন্ত্রণাদায়ক দিনগুলো কাটিয়েছিলেন। হ্যামক হল এক ধরনের ঝুলন্ত বিছানা, যা সাধারণত মজবুত দড়ির জাল বা খুব মোটা কাপড় দিয়ে তৈরি হয় এবং দুটি গাছ বা খুঁটির মাঝে ঝুলিয়ে রাখা হয়। জাহাজের নাবিকদের জন্য এটি একটি অত্যন্ত পরিচিত এবং ঘুমানোর জন্য খুব প্রয়োজনীয় জিনিস, যা ক্রুশোর জীবন বাঁচাতে বিশাল ভূমিকা রেখেছিল। চলুন দেখি আমাদের পরের শব্দটি, ফোর্টিফাইড। ক্রুশো তার তাঁবুর চারিদিকে শক্ত কাঠের খুঁটি এবং মোটা দড়ি দিয়ে যে মজবুত বেষ্টনী তৈরি করেছিলেন, তা তাকে বাইরের হিংস্র বন্যজন্তুদের হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেছিল। এই ফোর্টিফাইড শব্দের অর্থ হল সুরক্ষিত করা বা দুর্গের মতো একদম অভেদ্য ও মজবুত করা। ইংরেজিতে একে খুব সহজভাবে সিকিউরড বলা যায়। পরের শব্দটি হল নচ।
দ্বীপে তো আর কোনো ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না, তাই না? তাই সময় এবং দিন গোনার জন্য ক্রুসো একটা বড় কাঠের খুঁটিতে প্রতিদিন তার ধারালো ছুরি দিয়ে দাগ কাটতেন। এই নচ কথাটির অর্থ হল খাঁজ কাটা দাগ বা চিহ্ন। ইংরেজিতে এটিকে মার্ক বলা হয়। এটি নিছকই কোনো দাগ ছিল না, এটি ছিল তার সময়কে ধরে রাখার এবং ফেলে আসা সভ্য দুনিয়ার সাথে নিজের মানসিক সংযোগ টিকিয়ে রাখার এক অভিনব উপায়। আমাদের আজকের শেষ শব্দটি হল ট্যালো। দ্বীপের অন্ধকার দূর করতে ক্রুশো নিজের বুদ্ধিতে যে প্রদীপ তৈরি করেছিলেন তাতে তিনি এই ট্যালো ব্যবহার করেছিলেন। ট্যালো মানে হল পশুর চর্বি, যা মূলত গলিয়ে মোমবাতি, সাবান বা প্রদীপের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রতিকূল পরিস্থিতিতে প্রকৃতির সহজলভ্য সম্পদকে কাজে লাগিয়ে টিকে থাকার এক অসাধারণ উদাহরণ। এবার একটু সেই বিশাল কাঠের খুঁটিটার কথা ভাবুন তো। ক্রুশো যখন হিসাব করলেন দেখলেন সেখানে ঠিক ৩৬৫টি খাঁজ কাটা দাগ সম্পূর্ণ হয়েছে। এর মানে বুঝতে পারছেন? এই জনমানবহীন ভয়ঙ্কর দ্বীপে সমস্ত প্রতিকূলতা আর বাধা বিপত্তিকে জয় করে তিনি সফলভাবে একটা আস্ত বছর অর্থাৎ ৩৬৫ দিন বেঁচে থাকতে পেরেছেন। শূন্য থেকে শুরু করে কিভাবে তীক্ষ্ণ বুদ্ধি আর হাড় ভাঙা পরিশ্রমে জীবনকে বাঁচিয়ে রাখা যায়, এটা তারই এক জ্বলন্ত উদাহরণ। কিন্তু সব শেষে ভেবে দেখার বিষয় হলো, সভ্যতার সমস্ত আরামাইশ যদি আজ আমাদের কাছ থেকেও কেড়ে নেওয়া হয়, তবে আমাদের ভেতরেও কি এমন একজন অদম্য রবিনসন ক্রুশো জেগে উঠতে পারবে? এই অবিশ্বাস্য যাত্রার বিশ্লেষণ আজ এখানেই শেষ হলো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এ খেরা স্টাডি ইউটিউব চ্যানেল।